আপনি প্রশ্ন করেছেন যে কবিতায় ছন্দের প্রয়োজনীয়তা রয়েছে কিনা। সত্যি কথা বলতে মনের কথা গুছিয়ে বলার সাধনা সবারই থাকে। তো বিশেষ করে কবি সাহিত্যিক এবং শিল্পী এবং রাজনীতিবিদ যারা তারা তাদের মনের কথা গুছিয়ে বলতে চান, কিন্তু কবিরা এইসব অন্যান্য শ্রেণীর মানুষের তুলনায় এ কারণে পৃথক যে সাধারণ মানুষ যে কথা অনায়াসে বলে, কবি সে কথা বলতে তার ভিন্ন আয়োজনের প্রয়োজন হয়। সেই আয়োজনে তিনি স্বতন্ত্র ভঙ্গি এবং দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করেন। এই স্বতন্ত্র ভঙ্গিতে কখনো বেজে ওঠে তাল, সুর এবং লয়, এবং তার কথা শ্রোতার কানে দোলা দিয়ে যায়। মর্মে লাগে রেশ। কান এবং মনের সাক্ষাতের যে মিলন, সেই কান এবং মনের সাক্ষাতের মিলনই সম্ভব একমাত্র ছন্দবদ্ধ কবিতায়। মানুষ প্রসঙ্গক্রমে সেই সুর, তাল, লয়যুক্ত কথাগুলো স্মরণ করে, কিন্তু যখন তার মাঝে মন এবং তাল এবং লয় না থাকে, তাহলে মানুষ কি তা স্মরণ করে কবিতা হিসেবে? উত্তর হচ্ছে না। পাখি যখন গান করে, মানুষ সে গানের বাণী বোঝে না। বাতাস যখন শোষ শব্দ ছুটে যায়, তখন তা আমাদের কানে বাজে। আবার নদীর ঢেউ যখন পাড়ে এসে ধাক্কা দেয়, বা সমুদ্রের ঢেউ এসে যখন ধাক্কা দেয়, সেই ঢেউ আবার দীর্ঘ সময় ধরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, মাঝপথে ভেঙে যায় না। তার মাঝেও কিন্তু ছন্দ আছে। এই যে পাখির গান, গাছের পাতায় বাতাসের সঙ্গম, এই যে নদীর জলে বাতাসের অভিজ্ঞান, এগুলো সুনির্দিষ্ট নিয়মে চলে। আর এসব কর্মযজ্ঞের ফলে এক ধরনের ধ্বনি বেজে ওঠে, যা আমাদের কানে বাজে। কখনো সেই ধ্বনি শব্দ আকারে, কখনো মৃদু স্বর আকারে, কখনো এত নিম্ন স্বরের আমাদের কাছে পৌঁছায় যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু মূলত প্রকৃতিরও ছন্দ। প্রকৃতির এই ছন্দের মাধ্যমেই আমরা বুঝতে পারি প্রকৃতিও একটি নিয়ম মেনে চলে। তাই প্রকৃত কবি সে যিনি ছন্দে রচনাবদ্ধ কবিতা লেখেন। আর কবিতার প্রথম কাজই হলো সুরের দোলা দেওয়া, মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া, সুরের দোলা দিয়ে মানুষের হৃদয় হরণ করা। এ কারণে ছন্দ এবং কাব্যশৈলীর সম্পর্ক যদি আমরা নির্দিষ্ট করতে চাই, তাহলে আমাদের চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রথমত, ছন্দ কাব্যকে একটি সুর দেয়, রিদম দেয়, একটা তাল প্রদান করে। এটি কবিতার শৈল্পিক সৌন্দর্য এবং পাঠকের আবেগকে প্রভাবিত করে। পাশাপাশি ছন্দ আবেগের সমন্বয় করে। ছন্দ শুধুমাত্র ধ্বনি বা রিদম দেয় না, এটা কবিতা একটা আবেগের একত্ব হয়ে কাজ করে, অতিকথনকে রোধ করে, এবং ছন্দ অনুসরণ করে কবি পাঠকের মনে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি করতে পারে, পাঠককে প্রভাবিত করতে পারে। যেমন জীবন দাসের কবিতা যদি আমরা ধরি, চুলতার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, এই যে অক্ষবৃত্তের ৮-৬-৪-এর যে দোলা, সেই দোলায় কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাই। ছন্দ এবং অর্থের প্রভাবও রয়েছে। তৃতীয়ত, কিভাবে কবিতা ছন্দ শব্দের নির্বাচনে কবিকে গাইড করে, অর্থাৎ কবিকে একটি কাঠামো তৈরি করতে সহায়তা করে। এটি পাঠককে অর্থের বোধ এবং রূপক ধারণার সঙ্গে যুক্ত করে, ফলে কবিতার ভাবনা আরও প্রাঞ্জল ও মনে রাখার মতো হয়। ছন্দ ছাড়া কবিতার কিছু অর্থ অভিব্যক্তি ঠিকভাবে পৌঁছাতে নাও পারে পাঠকের কাছে। ছন্দের প্রয়োগ এবং সীমাবদ্ধতা থাকতে পারে। চতুর্থ, যদি আমরা বলতে চাই, তবে সেটিকে আমরা অতিক্রম করার জন্য শুধু যে ছন্দহীন কবিতা লিখব তা না, আমরা সমপর্ব এবং অসমপর্ব মাত্রা বিন্যাসও ব্যবহার করতে পারি। আমরা চাইলে সমিল কাব্য লিখতে পারি অথবা অমিল কাব্য লিখতে পারি। আমরা চাইলে ৮-৬-৪, ৮-৬-৪-এর দোলা না দিয়ে কখনো ৮, কখনো ৬, কখনো ৪ মাত্রা বৃদ্ধের দোলা দিতে পারি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছন্দের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বাক্যস্থিত পদগুলো যেভাবে সাজালে বাক্যটা শ্রুতিমধুর হয়, তার মধ্যে একটা কালগত ধ্বনিগত সুষমতা উপলব্ধি হয়, সেই পদ সাজাবার পদ্ধতিকে ছন্দ বলে। আপনি খেয়াল করুন, পদগুলোকে যেভাবে সাজালে শ্রুতিমধুর হয়, তিনি এক কথায় বলতে চেয়েছেন তাকেই ছন্দ বলে। আমরা কি আমরা যেভাবেই বিবেচনা করি না বিষয়টা, সেটা আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি মাহবুল আলমের মতে কবিতার ছন্দ বলতে এমন এক ধরনের পদবিন্যাস স্মৃতি বোঝায়, যার সাহায্যে বাক্যকে রসাত্মক এবং ভাষাকে সুষমমণ্ডিত করা যায়, অর্থাৎ কি শ্রুতিমধুর করা যায়। তার মানে কি,
বলতে পারি যে ছন্দের মাধ্যমে কবিতা শ্রুতিমধুর হয়। যখন কোনো বাক্যে ভাবের দিক থেকে মিল রেখে শব্দ সমষ্টির অর্থগত এবং ধ্বনিগত বিন্যাস ঘটে তখনই তাকে ছন্দ বলে। তাহলে জোর করে কবিতার ছন্দ আরোপ করার কোনো প্রবণতা যদি আমরা দেখি তাহলে সেটি যেমন কবিতা নয়, ঠিক তেমনি জোর করে ছন্দ এড়িয়ে চলার প্রবণতাও কিন্তু কবি নয়। আবার প্রাণীদের রক্ত সঞ্চারের মতো ছন্দের বসবাস কবিতায় অপরিহার্য। তাই কবিতার শরীর থেকে যদি ছন্দকে আলাদা করে নেওয়া হয় তাহলে তাতে স্পন্দন থাকবে না, প্রচুর শব্দের ভাঁড়ার থাকবে, কিন্তু সেখানে থাকবে না কোনো প্রাণচঞ্চল অবস্থান, অর্থাৎ পচে গলে যাওয়া একটা পুকুরের পানির মতো হবে যেখানে কোনো প্রাণী থাকে না। আবার শুধুমাত্র ছন্দ নির্ভর কবিতা লিখতে গিয়ে যদি আমরা রূপক, উপমা, উৎপ্রেক্ষা অথবা কোনো মিথ ব্যবহার না করে কবিতাকে কবিতা হিসেবে যদি না করতে পারি তাহলে শুধু প্রাণ থেকে যাবে, কিন্তু তা বিনোদনযোগ্য হবে না। তাই ছন্দহীন রচনাকে কোনোভাবেই কবিতা বলা স্বীকার করার সুযোগ নেই, কারণ প্রাণীদের স্পন্দন যেমন কবিতার ছন্দ তেমন। স্পন্দন থেমে গেলে প্রাণী আর জীব থাকে না, জড়ে পরিণত হয়। তেমনি ছন্দবর্জিত রচনাও কবিতা থাকে না, কতিপয় শব্দের জড় পদার্থে পরিণত হয়। একথা অস্বীকার কোনো জো নেই যে সৃষ্টি জগতের প্রতিটি প্রপঞ্চই নিয়মের অধীন, নিয়মের লঙ্ঘন হয় যেখানে সেখানে লয় বা ধ্বংস হয়। কবিতা রচনার জন্য কিছু সুনির্দিষ্ট অনুষঙ্গ রয়েছে, এর মধ্যে অন্যতম হলো ছন্দ। আর কবির কাজ হলো নিজের রচনাকে ছন্দবদ্ধ করা। তবে সেই রচনা কবিতায় উত্তীর্ণ হতে পারে যদি কবি রচনায় ছন্দবদ্ধ রচনায় সিদ্ধস্ত হন, কারণ ছন্দের সঙ্গে আবেগের সুনিবিড় সম্পর্ক রয়েছে। এখন আপনি ছন্দ লিখলেন কিন্তু দেখা গেল ছন্দ ও আবেগের সমন্বয় নেই, তাহলে সেটা কবিতার সঞ্চার হতে পারে না বা গতির সঞ্চার হতে পারে না। এই জন্য সে আবেগের কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গেলে আমাদের অভিজ্ঞতার শরণাপন্ন হতে হয়। আবার ছন্দবদ্ধ বাক্যবলির যে গতি এবং বেগ তা গদ্যের বাক্যের স্বাভাবিক গতির চেয়েও কিন্তু বেশি শ্রুতিমধুর। এ কারণে গদ্যের 30 শব্দ সম্বলিত 3-4টি বাক্য লোকে সহজেই মনে রাখতে পারে না, কিন্তু 40-50 শব্দের ছন্দবদ্ধ যদি বাক্য বা রচনা করে তাহলে কিন্তু মানুষ মনে রাখতে পারে। আপনি নিজেই দেখুন, আপনি কতবার সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই লাইনটি, এই পংক্তিগুলো কতবার মনে রাখতে পেরেছেন। এখন আপনার কাছে মনে হতে পারে যে আমি এভাবে ছন্দ বলার কারণে বা ছন্দের উপর গুরুত্বারোপ করার কারণে আসলে ছন্দই কি কবিতা? ছন্দ ছাড়া কি কবিতা হয় না? স্বাভাবিক। এর উত্তরে আমি বলতে পারি যে ছন্দ কবিতা নয়। যেমন হৃদস্পন্দন পানি নয়, জীবের হৃদস্পন্দন ছাড়া অন্যান্য পতঙ্গেরও কিন্তু হৃদস্পন্দন আছে। সেই সব পতঙ্গের উপস্থিত ও ধর্মের সমন্বয়ে কিন্তু প্রাণী, কিন্তু যখনই তার হৃদস্পন্দন থেমে যায় তখনই তাকে আমরা মৃতদেহ বলি। এজন্যই ছন্দজ্ঞানকে একমাত্র অভিজ্ঞান বিবেচনা করাও কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য না। যেমন সুধীন্দ্রনাথ দত্ত কিন্তু তাই মনে করেননি। তার বিবেচনায়, সুধীন্দ্রনাথ দত্তের বিবেচনায় কবি প্রতিভার একমাত্র অভিজ্ঞান পত্র হলো ছন্দ স্বাচ্ছন্দ্য, এবং মূল্য নির্ণয় যেহেতু মহাকালের ইচ্ছাধীন, অর্থাৎ কবিতার মূল্য নির্ণয় যেহেতু তিনি মনে করেন যে মহাকালের ইচ্ছাধীন, তাই সমসাময়িক কাব্যজিজ্ঞাসার যদি আমরা মানদণ্ড নির্বাচন করি তাহলে ছন্দকে অবশ্যই বিচার করতে হবে। অর্থাৎ সুধীন্দ্রনাথ দত্ত বলেছেন একজন কবির কবিতাকে গুরুত্ব দিতে হলে তার ছন্দ সম্পর্ক জ্ঞান বা ছন্দের ব্যবহারও গুরুত্ব দিয়ে দেখতে হবে। যথাযথভাবে ছন্দ প্রয়োগ করতে না পারলে কোনো রচনা কবিতা হয়ে উঠতে পারে না, তাই বলা যায়। দেখা যায় অনেক রচনায় ছন্দের নিপুণ প্রয়োগ, কিন্তু শব্দ এবং অলঙ্কার প্রয়োগের দুর্বলতার কারণে সেটা কবিতা হয়ে উঠতে পারে না, হয়ে পড়ে কেবলই পদ্য। যেমন রাখাল ছেলে বাড়ি ফিরে চাও, বাঁকা গায়ের পট্টি ধরে কোথায় চলে যাও। অর্থাৎ রাখাল ছেলে বাড়ি ফিরে চাও, তাকে আপনি ফিরে চেতে বলছেন, বাঁকা পায়ের পথ ধরে সে কোথায় চলছে। এখানে ছন্দ আছে, বাদী আছে, সুর আছে, আর আছে শব্দের যথাযথ প্রয়োগ। এরপরও এই পংক্তিগুলোকে আমরা পদ্য বলতে পারি না। কেন? কারণ পংক্তিগুলোতে শব্দ রয়েছে, সেটা বাচ্চার্থ ছাপিয়ে কোনো আমাদের লক্ষ্য, কোনো গভীর অর্থ প্রদান করে না। এখানে অনুরাগ আছে, সঙ্গে আছে প্রশ্ন। এর বাইরে হৃদয়কে আকুতি জানানোর মতো কোনো শব্দের শৈল্পিক প্রকাশ আমরা দেখি না, এবং এই পংক্তিগুলো উচ্চারণের পরে কিন্তু আমরা দেখি যে এর আবেদন ফুরিয়ে যায়। পাঠক মনে এর রেশ দীর্ঘস্থায়িত হয় না, এবং হৃদয়কে আলঙ্করণ এবং মস্তিষ্কের কোষের পৌঁছানোর প্রশ্ন এটা আসে না।
কারণ এই ব্যবহৃত শব্দগুলো নিজের আবিধানিক অর্থ ছাড়িয়ে নতুন কোনো ব্যঞ্জনা আমাদের মাঝে তৈরি করতে পারেনি। আরেকটি বিষয় যে বাক সংযমের যদি আমরা চাই যে বাক সংযম করতে, তখন কিন্তু আমাদের ছন্দের প্রয়োজন। তবে বাক সংযমের পরিবর্তে আমরা যদি রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পট্টি ধরে কোথায় চলে যাও, এখানে কিন্তু একটা অতিকথন রয়েছে। অথচ কবির প্রথম কাজ হলো বাক সংযম করা, অর্থাৎ শব্দের যথার্থ ব্যবহার, বেস্ট ওয়ার্ড ইন দ্য বেস্ট প্লেস, যেটাকে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন। গদ্যশিল্প যে হাজার হাজার শব্দ লেখেন, কবিকে কিন্তু সেই হাজার হাজার শব্দের আবেগ অনুভূতি কিন্তু বিশব্দে লিখতে হয়। আবার সেই কথার আবেগকে যুক্তির শৃঙ্খলা এবং প্রজ্ঞার শাসনে প্রতিষ্ঠিত করতে হয়। আর তখনই সেই মধুর বাণীগুলো হচ্ছে কি আমাদের মনে থাকে। যেমন আমি একটু বলি যে আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। এখানে দুই চরণের ভেতর দিয়ে কবি দেশপ্রেম এবং মানবপ্রেমের প্রকাশ ঘটিয়েছেন। তিনি প্রকৃতির সঙ্গে তার যে নিবিড় সম্পর্ক সেটা তুলে ধরেছেন, এবং কোথাও কোনো অতিকথন নেই, এবং বাক্যস্থিত শব্দগুলো বাচ্চার তো, অর্থাৎ শব্দের অর্থ চেয়ে পাঠকের অন্তরকে আরও ব্যঞ্জনাময় করে তোলে। হয়তোবা শঙ্খচিল শালিখের বেশ, অর্থাৎ মৃত্যু পরবর্তী সময়ে কবি জিনমোহন দাস এই ধানসিঁড়িটির এই বাংলায় আসতে চেয়েছেন বারে বারে। তাহলে আমরা বলতে পারি শব্দের ব্যঞ্জনা তৈরি করা কবির বড় দায়। ব্যঞ্জনা তৈরি হলেও কবিতাটি স্মরণীয় হয়ে ওঠে। আর কবিতাকে স্মরণীয় করার অন্যতম লক্ষ্য যদি হয়ে থাকে কবির, তাহলে সেক্ষেত্রে ছন্দবদ্ধ চরণ জরুরি। যদিও চরণের কথা আসলো, চরণের কথা আমরা পরবর্তীতে বলবো। আমাদের বর্তমান সময়ের অনেক কবি চরণ এবং পংক্তির মধ্যে পার্থক্যই বোঝেন না, এবং কেউ কেউ মনে করেন যে অন্তমিল শেষে যদি থাকে তাহলে সেটা ছন্দবদ্ধ কবি হবে, অন্তানুপ্রাস যদি শেষে থাকে তাহলে সেটা কবিতা হবে, ছন্দবদ্ধ কবিতা। অন্তমিল যে ছন্দ নয় সেটা কিন্তু অনেকেই বোঝার চেষ্টা করেন না। অর্থাৎ আগে উল্লেখ করা হয়েছে যে ছন্দের সংজ্ঞা দিয়ে সুনীতিবন্ধু চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন যে বাক্যস্থিত পদগুলোকে যেভাবে সাজালে শ্রুতি মধুর হয়, এক কথা সেটাকে ছন্দ বলে। তো অন্তমিলের কথা কিন্তু তিনি বলে নাই। তাহলে আমরা দেখতে পারি যে অন্তমিল ব্যবহার না করেও কিন্তু আপনার যদি মনে হয় যে অন্তমিল ব্যবহার করার কারণে একঘেয়েমি সৃষ্টি হচ্ছে আপনার কবিতায়, আপনি অন্তমিল এড়িয়ে চলতে পারেন। শুধু তাই নয়, একই সঙ্গে পদগুলোর মধ্যে যেমন ভাবের মিল এবং ধ্বনিগত সুষমা বজায় থাকে, যদি ছন্দ ব্যবহার করেন, বাক্যস্থিত পদগুলোর মধ্যে ভাবগত বা ধ্বনিগত সুষমার উপলব্ধি করাটা ছন্দ আপনার জন্য সহজ করে যায়। অর্থাৎ বিষয় যখন ছন্দ, তখন অন্তমিলের বাইরের বিষয়, অন্তরের ধ্বনি তরঙ্গ বলি আর হৃদস্পন্দন বলি, সবই একটি সন্দেহাতীতভাবে ছন্দকে কেন্দ্র ঘুরে ঘুরে। এবং অন্তমিল যুক্ত ছন্দবদ্ধ কবিতা যেমন হৃদয় মনকে আলোড়িত করতে পারে, তেমনি অন্তমিল বিযুক্ত কবিতাও পাঠককে আমূলে নাড়া দিতে পারে। কিভাবে নাড়া দিতে পারে? আমরা একটা অক্ষরবৃত্ত ছন্দ সুধীন্দ্রনাথ দত্তের যাই, যেখানে তিনি লিখেছেন বর্ষা বিষ্ণা বেলা কাটালাম উন্মন আবেশে, জনশূন্য হৃদয়ের কবাট উদ্ঘটি। এখানে বর্ষা বেলা কাটালাম উন্মন আবেশে, জনশূন্য হৃদয়ের কবাট উদ্ঘটি। প্রথমে ৮ অক্ষরবৃত্তের মাত্রা, পরে ৮-৬, তারপর স্মরণে চলাচল করিলাম সহজ সরল, তারপর ৮-৪-৬। তাহলে এইভাবে তিনি লিখেছেন যে বর্ষা বিষ্ণা বেলা কাটালাম উন্মন আবেশে, জনশূন্য হৃদয়ের কবাট উদ্ঘটি, স্মরণের চলাচল করিলাম সহজ সরল। অর্থাৎ কোথাও আপনি ৮-৮ মাত্রা ব্যবহার করেছেন তিনি, কোথাও ৮-৬, কোথাও ৮-৪-৬। তাহলে যে আপনাকে প্রত্যেক লাইনে একই মাত্রা রাখতে হচ্ছে, সমান পর্ব রাখতে হচ্ছে, তা কিন্তু নয়। এখানে প্রথম উদাহরণে অসমপার্বিক একটা অক্ষরবৃত্তর চাল রয়েছে। অন্তর্মিল না থাকার পরেও কিন্তু পাঠকালে কিন্তু আপনাদের হোঁচট খেতে হয় না। দ্বিতীয় কবিতা অমিয় চক্রবর্তীর, অতন্দ্রিনা 4, ঘুমাওনি জানি 6, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে 8 এবং 4, বলি শোনো 4, সৌরতারা ছাওয়া এই বিছানায় 8 এবং 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি সমপর্ব ব্যবহার না করেও, সমমাত্রা ব্যবহার না করেও আপনি আপনার আবেগ অনুভূতি প্রকাশ করতে পাচ্ছেন। তেমনি এই উদাহরণ আমরা দেখি যে অসমপর্বের চরম বিন্যাস রয়েছে, অন্তমিলও বর্জন করা হয়েছে, তবু পাঠক দ্বিধাহীন গতিতে এগিয়ে কবিতা পড়তে পারে। তেমনি বিষ্ণুর একটি কবিতা পড়ি, কার পদধ্বনি 6, শোনা যায় 4,
মোদির হাওয়ায় রজনীগন্ধার মতো ৮-৬ মাত্রা। এরপর কেঁপে ওঠে রোমাঞ্চিত রাত্রি ধবনী ৮ এবং ৬। তাহলে দেখা গেল যে মাত্রা এবং পর্বের বিন্যাসে পার্থক্য রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কবি তার আবেগ অনুভূতি প্রকাশ করে যাচ্ছেন। তাহলে এখানে আমরা কি দেখব, যে এই তিন কবিরই সিংহভাগ রচনায় আমরা দেখতে পারি যে অমিল, অর্থাৎ শেষে অন্তমিল নেই। কিছু কবিতা তারা অন্তমিল রচনাহীন করেছেন এবং কিছু কবিতা তারা সমিল অর্থাৎ অন্তমিল সহকারী করেছেন, কিন্তু তারা ছন্দকে বাদ দিয়ে করেননি। উল্লেখিত তিন কবির তিনটা কবিতার অংশ বিশ্লেষণ করে আরেকটা বিষয় প্রভাব আমি বলতে পারি, সেটা হচ্ছে যে প্রত্যেকে কিন্তু একটা কণ্ঠের স্বাতন্ত্র্য রয়েছে, অর্থাৎ প্রত্যেকে কবিতায় ছন্দ ব্যবহার করতে মানে সিদ্ধহস্ত, এবং কণ্ঠ স্বাতন্ত্র্য এক কবিকে আরেক কবি থেকে আলাদা করে দিয়েছে। এখন আমরা দেখি যে একজন তরুণ কবি যখন একটু পরিণত বয়সে পৌঁছান, তিনি কাব্যভাষা আলাদা কাব্যভাষা তৈরি করতে পেরেছেন, সেটা সবসময় বলে বেড়ানোর চেষ্টা করেন, অথবা তিনি করতে চাচ্ছেন সেটা তিনি বুঝাতে চেয়েছেন। কিন্তু আলাদা স্বরে যে আলাদা কাব্য ভাষা তা কতজনের বুঝে আসে, সেটা আসলে একটি ব্যক্তি বিষয়ের আলোচনা, বিশেষ আলোচনা। আপনি দেখুন জীবন দাস, সুধীন্দ্রনাথ, বিশ্বদেব, অমিত চক্রবর্তী, বুদ্ধদেব বসু, শামসুর রহমান, আল মাহমুদ, প্রত্যেক কবির কিন্তু নিজস্ব স্বর রয়েছে, এবং সেই স্বরের মাধ্যমে কিন্তু বোঝা যায় আলাদা কাব্য ভাষা। কিন্তু ছন্দ যদি কবিতায় না থাকে, তাহলে আমরা তাকে কিভাবে আলাদা কাব্য ভাষা হিসেবে নিয়ন্ত্রণ করব? এখন আপনাকে এই উপরের উল্লেখিত যে আমি একটু আগে আলোচনা করেছিলাম পূর্বে, যে অন্তমিলহীন বিযুক্ত কবিতা লেখা যায় অক্ষরবৃত্তে, কখনো সেটা ৮-৪-৬ হতে পারে, পরবর্তী পংক্তিতে ৮-৪ হতে পারে, পরবর্তী পংক্তিতে ৮ হতে পারে, তার পরবর্তী ৬-৪ হতে পারে, এটা কোনো বিষয় না। তখন আপনার মনে হতে পারে যে শুধুমাত্র গদ্য কবিতা, গদ্য লাইন, অর্থাৎ গদ্য একের পর এক এই আকারে সাজিয়ে দিলেই হচ্ছে কবিতা হয়ে যাবে, অন্তমিল রাখার প্রয়োজন নেই। তারা অন্তমিলহীনতা গদ্য বাক্যকে এক ধরনের কাব্য মনে করতে পারেন এই ধরনের লোক, কিন্তু একথা বলে চলবে না যে কবিতার একটা ফর্ম কিন্তু রয়েছে। কবিতার পংক্তিগুলো একের পর এক টানা গদ্যের মতো সাজিয়েও যদি কেউ পড়ে, তাহলে কিন্তু সেটা সে গদ্য হয়ে যায় না, সেটা কবিতায় থেকে যায়। যেমন আমি একটা কবিতা পড়ছি অজিত দত্তের, রাঙা সন্ধ্যার স্তব্ধ আকাশ কাঁপায় পাখার গায়ে, ডানা মেলে দূরে উড়ে চলে যায় দুটি কম্পিত কথা, রাঙা সন্ধ্যার বন্যির পানে দুটি কথা উড়ে যায়, পাখার শব্দে কাঁপে হৃদয়ের প্রস্তর স্তব্ধতা। তাহলে এই 4টি লাইন কবিতা। আর এটাকে যদি আমি গদ্যের মতো করে পড়ি, রাঙা সন্ধ্যার স্তব্ধ আকাশ কাঁপায় পাখার গায়ে, ডানা মেলে দূরে উড়ে চলে যায় দুটি কম্পিত কথা, রাঙা সন্ধ্যার বন্যির পানে দুটি কথা উড়ে যায়, পাখার শব্দের কাঁপে হৃদয়ের প্রস্তর স্তব্ধতা। অর্থাৎ কবিতা গদ্য থেকে এমনভাবে আলাদা হচ্ছে, আপনি যদি চানও কবিতাকে গদ্য বানাতে পারবেন না গদ্য ভাষায় লিখেও। তাহলে কি দেখা গেল যে উল্লেখিত উদাহরণে বা এই যে আমি যে উল্লেখ করলাম উদাহরণটা, এটাতে যতই আপনি গদ্যের বাক্যের মতো পৃষ্ঠা জুড়ে ভরান বা পর্ববিন্যাস করেন, প্রতিচরণের প্রথম এবং 3 পর্বের একটা মাত্রা সম রয়েছে, শেষ পর্বের কিন্তু আপনি দেখবেন এক চরিত্র রয়েছে, এবং এগুলোতে বলা যায় যে কবিতাকে কবিতা করে তুলতে অবশ্যই তাকে ছন্দবদ্ধ হতে হবে। এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নেই, এটা 80 বা 82 পৃষ্ঠা একটা রচনা, এটা কিন্তু আপনি বলতে পারেন যে গল্প। আবার রিজিয়া রহমানের সীতা পাহাড়ের আগুন, এটা মাত্র 30 পৃষ্ঠার, এটা কিন্তু উপন্যাস। তাহলে উপন্যাস কিংবা ছোট গল্প তার আকার আয়তনের উপর কিন্তু নির্ভর করে না, নির্ভর করে আঙ্গিক এবং তার ব্যাপ্তির উপর। তেমনি কবিতার অন্তমিলে কারো একঘেয়েমি যদি লাগে, আমরা অন্তমিল বর্জন করতে পারি, এবং অন্তমিল বর্জনের নামে ছন্দহীন রচনা সৃষ্টি করে তাকে কবিতার নামে চালিয়ে দেওয়া আসলে ঠিক না। গদ্যের বাক্যগুলো কবিতার পংক্তির মতো বড় ছোট আকারে সাজালে যে কবিতা হবে, এটা আসলে জোর করে বলা যায়, এটা আসলে বাস্তবতা না। এরপর সুধীন্দ্রনাথ দত্তের যদি আমি একটা রেফারেন্স দিই, তাহলে বিষয়টা আমাদের মাঝে একটু আরও হচ্ছে বাস্তব আকার ধারণ করবে। সেটা হচ্ছে এই যে সুধীন্দ্রনাথ দত্ত বলেছেন যে আমার বিবেচনায়, মানে তার বিবেচনায় তিনি বলেছেন যে কবি প্রতিভার একমাত্র অভিজ্ঞান পত্র হলো ছন্দ স্বাচ্ছন্দ্য। তার বিবেচনা নিছক উক্তি নয়, কবি কবিতার জন্য অমোঘ বিধানও আমরা বলতে পারি। কোন রচনাকে কবিতা, আমি যদি কোনো একটা রচনাকে কবিতা বলতে চাই, তার মধ্যে অবশ্যই চিত্রকল্প উপমা উৎপ্রেক্ষা থাকতে হবে, এবং কবির মনীষা এবং হৃদয় আবেগের সম্মিলন থাকতে হবে, মেধা এবং হৃদয়ের সম্মিলন থাকতে হবে। কারণ কবিতা বুদ্ধিভিত্তিক এবং সংবেদনতার মাধ্যমে সৃষ্টি, কিন্তু তার মধ্যে হচ্ছে শুধু ছন্দ, শুধু উপমা উৎপ্রেক্ষা, শুধু ব্যঞ্জনা থাকবে, অলঙ্কার থাকবে, তা কবিতা আসলে হতে পারে না। এ কারণে আমরা যদি আরেকটু ভেঙে বলার চেষ্টা করি যে
ছন্দটা যে ঐকেন্দ্রিকভাবে কাব্য তা কিন্তু নয়, কাব্যের মূল কথাটা আছে রসে, এবং গল্পটা এই রসের পরিচয় দেয়, মানে ছন্দটা এই রসের পরিচয় দেয় আনুষঙ্গিক হয়ে, এবং এই ছন্দটা দুই দিক থেকে সহায়তা করে। একটা হচ্ছে স্বভাবতই এই ছন্দের দোলা দেবার শক্তি আছে, আরেক হচ্ছে পাঠকের চিন্তার যে সংস্কার, সেই সংস্কার কথাটা কে আমাদের মনে করি দেয়। একদা নিয়মিত অংশে বিভক্ত ছন্দকে আমরা সাধু কাব্য ভাষায় কী করতাম, প্রচুর পরিমাণে ব্যবহার করতাম, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিতে আমরা দেখেছি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেন যে, রবীন্দ্রনাথ ঠাকুর তার বাংলা ছন্দের প্রকৃতি শীর্ষক প্রবন্ধে আরও বলেন যে, এমন সময় মধুসূদন বাংলা সাহিত্যে আমাদের মাঝে সংস্কারের প্রতিকূলানের একটা অবিত্রাকর ছন্দ, তাতে রইল না মেল, তাতে লাইনের বেড়াগুলো সমান ভাগে সাজানো বটে, কিন্তু ছন্দের পদক্ষেপ চলে ক্রমাগতই বেড়া ডিঙিয়ে বেড়া ডিঙিয়ে বেড়া ডিঙিয়ে, এবং এর ভঙ্গি পদ্যের মতো কিছু ব্যবহার গদ্যের চালেও দেয়া যায়। শেষ পর্যন্ত দেখা মানে যেহেতু তিনি বলছেন যে, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দ আবিষ্কার হওয়ার পরে দেখা গেল যে ছন্দের মধ্যে গদ্যের একটা ভাব, একটা ভঙ্গি নিয়ে আসা যায়, এবং মনের ভাব এবং প্রকাশ সহজে করা যায়। ফলশ্রুতিতে দেখা যায় যে ছন্দবদ্ধ কবিতা লিখতে গেলে আমাদের কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে না। এখন প্রশ্ন হতে পারে যে ছন্দের উপর এত গুরুত্ব দেওয়ার কারণ কি? ছন্দের উপর গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এই যে বর্তমানে যে ছন্দহীন যে এক জগা খিচুড়ির কাব্য ভাষা আমরা নির্মাণ করেছি বা কাব্য সাহিত্য চর্চা দেখছি, এবং যে গণহারে একটা মাছ বাজারের সাহিত্য চর্চা আমরা বাংলা ভাষায় দেখছি, সেটা পৃথিবীর অন্য কোনো দেশে হয়তো দেখা সম্ভব হতো না যদি হচ্ছে আমরা ছন্দবদ্ধ কবিতা লিখতাম। আরও মজার বিষয়, আপনি বাংলা একাডেমির প্রত্যেক বছর পরিসংখ্যানে যাবেন যে সেখানে দেখবেন কবিতা প্রকাশ করার মাত্রা কিন্তু ব্যাপক, এবং এই ব্যাপক মাত্রায় কবি হবার বা একজন বিমার দালাল, একজন রাজনীতিবিদ, একজন পলিটিশিয়ান, একজন নাট্যাভিনেতা সবাই কবি হবে। এবং এই কবি হওয়ার প্রবণতায় শিকদার আমিনুল হকের একটা উক্তির কথা আমার মনে পড়ে যায়, যে কবিতার পংক্তি, সেটা হচ্ছে এরকম যে, বড় বেশি কবিতা লিখেছি আমরা, এমনকি ঋতুস্রাবের চেয়েও বেশি। মানে এত ভয়াবহ কবিতার বই প্রকাশ হচ্ছে প্রত্যেকটি বছর। এবং এটা শুধুমাত্র এই যে ছন্দ যদি রাখা হতো, তাহলে ছন্দ আমাদের এই অতি কথন এবং এই অতি প্রকাশ ভঙ্গির যে বই, সেই বইগুলো প্রকাশে একটা বাধা তৈরি করতে পারতো, একটা দেয়াল তৈরি করতে পারতো, এবং আমাদের একদিকে পরিচালিত করতে পারতো যে ছন্দবদ্ধ কবিতা কিভাবে পাঠকের মন এবং হৃদয় ছুঁয়ে যায়। ফলশ্রুতিতে দেখা যায় যে কবিতায় জোর করে এক ধরনের দুর্বোধ্যতা সৃষ্টি করা হচ্ছে, জোর করে নতুন কাব্য ভাষা সৃষ্টির নামে সাধু চলিতের মিশ্রণে এক ধরনের কবিতাও লেখা হচ্ছে। পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে গদ্য কবিতার নামে ভাষাকে ধর্ষণ করা হচ্ছে বা কবিতাকে ধর্ষণ করা হচ্ছে নিয়মিত। অথচ আরেকটি মজার বিষয়, যেই পংক্তিগুলো লেখা হচ্ছে এই কবিতাগুলোতে, আপনি দেখবেন সেই পংক্তিগুলো কিন্তু ব্যাকরণভাবে সিদ্ধ নয়। আমরা জানি ব্যাকরণগত একটি বাক্য সিদ্ধ হতে হলে আসক্তির যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ গরু আকাশে উঠতে পারে না, কিন্তু এই কবিতাগুলোতে আপনি দেখবেন যে গরু আকাশে ওড়ার মতো বহুত কবিতা লেখা হয়ে গেছে। ফলশ্রুতিতে আপনি দেখবেন যে কবিতার বই এখন আর পাঠকে কাটে না, পোকায় কাটে, এবং কবিতা বই অধিকাংশ প্রকাশ করতে গেলে পকেটস্থ টাকা দিয়ে প্রকাশ করার এক ধরনের প্রবণতা দেখা যায়। ফলে কবিতা হয়ে গেছে পাঠক বিমুখ, এবং সাধারণ মানুষ, একজন মাছ বাজার, একজন জগা খিচুড়ি ব্যবসায়ী, বিমার দালাল, একজন টাউট, সেও কবিতায় পরিণত হয়েছেন, কবিতা লিখতে শুরু করেছেন এবং কবি হয়ে গেছেন, এবং এই বাংলাদেশে সবাই কবি হতে পেরেছেন। তাই আমি মনে করি যে ছন্দের প্রয়োজন। ছন্দ আমাদের শব্দের দোতনা, তাল, লয় সৃষ্টি করে, যেটা হচ্ছে পাঠককে ভাবায় এবং পাঠককে নিজের মনের যে অভিব্যক্তি, তার সাথে যে জ্ঞান, যে কাব্যের মনীষা, তা অনুধাবন করতে শেখায় এবং সহজেই কবিতা মুখস্থ করতে শেখায়।